আপনাদেরকে দেখানোর ট্রাই করব। আপনারা যখন একা আসবেন অর্থাৎ সিঙ্গেল আসবেন তখন আপনারা কীভাবে লোকালদের সাথে এই এরিয়াগুলো ঘুরে দেখতে পারবেন। এটাকে বলে হলে সিলেটের ছানা। খুব ভালো লাগতেছে। আমি এরকম খাবার অদ্যবধি কোনো দিন খাইনি, যে এলো পোলাওয়ের সাথে ছোলা দিয়ে, তবে খেয়ে দেখি কেমন লাগে। ধোপারকুল থেকে সাহেববাজারের ভাড়া 10 টাকা। সো মামার সাথে আর 10 টাকার পথ আমি যাবো, তারপর ওখান থেকে আরেকটা সিএনজিতে আমি রাতারগুলের দিকে চলে যাব। তো এই যে এখান থেকে আমরা জাস্ট টার্ন নিচ্ছি, এটা হলো সোজা সাদা বর্থরের দিকে, আর এই যে আমরা ডানে রাতারগুলের দিকে যাচ্ছি। আসসালামু আলাইকুম। রাইট নাও আমি আছি সিলেটে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের ঠিক সামনে। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে একদিনে সিলেট ভ্রমণের সকল তথ্য দেওয়ার ট্রাই করব এবং সেই সাথে আমি সিলেট ঘুরে দেখাবো। সিলেট ভ্রমণের একেবারে সর্বপ্রথম আপনারা এই হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারটা ঘুরে দেখবেন। আর মাজার গেটের ঠিক সামনে আপনারা দুই সাইডে যা দেখতেছেন যতগুলো বিল্ডিং, এগুলো কিন্তু সব হোটেল। আপনারা চাইলে এখানে থাকতে পারবেন। আর এই সিরিয়াল দিয়ে যতগুলো গাড়ি দেখতেছেন, প্রাইভেট কার, মাইক্রো, লেগুনা অথবা সিএনজি, এগুলো থেকে কিন্তু আপনার সিলেটের বিভিন্ন জায়গায় এদের এই গাড়িগুলো রিজার্ভ করে তারপর আপনি ঘুরতে পারবেন। আর যেহেতু এবার আমি একা আসছি, সো আমি গাড়ি রিজার্ভ করব না, আমি এখানে স্থানীয় লোকালদের সাথে এই সিলেটটা ঘুরবো। আর সিলেটের আজকের পর্বে আমি যাব মূলত সাদা পাথর, রাতারগুল এই এরিয়াটা দেখার জন্য। সিলেট শহরে আসার পরে আপনাদের কিন্তু এরকম প্রত্যেক দিন সকালে প্রচুর পরিমাণে সিএনজি থাকবে, দেখতে পারবেন, এবং তারা কিন্তু আপনাদেরকে ডাকবে সারাদিন রিজার্ভ নেওয়ার জন্য। তো রিজার্ভ নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা একটা জিনিস সচেতন থাকবেন, তারা কিন্তু 2000, 2500 করে টাকা চাবে। তবে অবশ্যই আপনারা 1200 থেকে 1500 টাকা হাইয়েস্ট এর ভিতরে আপনারা দাম দর করে তারপরে সিএনজি বুকিং করবেন। আমি এখন আছি আম্বারখানা গোল চত্বরে। আপনারা যেথায় যান না কেন, অর্থাৎ সাদা পাথরের এই রুটে, অবশ্যই আপনারা ট্রাই করবেন এই আম্বারখানা গোল চত্বর এখানে চলে আসার। এখান থেকে আপনারা বাস, সিএনজি, রিক্সা যাই নেন না কেন সবই কিন্তু এখানেই পেয়ে যাবেন। আর এই যে সামনে, এটাই কিন্তু আম্বারখানা গোল চত্বর। আমি এখন আছি মালিনীছড়া টি গার্ডেনের ঠিক সামনে। আর আমার দুই সাইডের জাস্ট ভিউটা দেখুন আপনারা, কি ভিউ! আর এই যে সামনে এখানে লেখা আছে মালিনীছড়া 1854, অর্থাৎ মালিনীছড়ার প্রতিষ্ঠা হয়েছে 1854 সালে। তো এখন আমি চা বাগানের ভিতরে ঢুকবো এবং আপনাদেরকে এই চা বাগানটা দেখানোর ট্রাই করব। আর আমি এখান থেকে অর্থাৎ আম্বারখানা থেকে এই পর্যন্ত আমি আসছি একটা লোকাল সিএনজিতে, এবং এই লোকাল সিএনজিতে আমার ভাড়া নিচ্ছে 20 টাকা। আর আমার আজকে ট্যুরের যত খরচ হবে এই লোকালভাবে ঘোরার জন্য, তার সব কিছু কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো হয়তোবা সব কথা, সব ভাড়া সম্পর্কে আমি ভিডিওতে বলার সুযোগ পাবো না, তবে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর আপনারা দেখুন কি সুন্দর চা বাগানের কিন্তু এই একটাই বৈশিষ্ট্য, আপনি যেদিকেই তাকান শুধু সমান্তরালভাবে শুধু সবুজ আর সবুজ। আমি লাস্ট ভিডিওতে আমি গিয়েছিলাম পঞ্চগড়ে এবং তেঁতুলিয়ায়, সেখানে কিন্তু এরকম প্রচুর চায়ের বাগান। আসলে ধীরে ধীরে আমি চায়ের বাগানের প্রতি আসলে প্রেমে পড়ে যাচ্ছি, খুবই ভালো লাগে। আবার গতকাল আমি গিয়েছিলাম শ্রীমঙ্গলে, সেখানেও কিন্তু এরকমের শত শত চায়ের বাগান। তো যদিও চায়ের রাজধানী বলা হয় বাংলাদেশের শ্রীমঙ্গলকে, এবং সিলেটেও কিন্তু প্রচুর চায়ের বাগান আছে। তা দেখুন কি সুন্দর, সব কিন্তু সমান্তরালভাবে কেটে রাখা হয়েছে। আর মাঝে মাঝে কিন্তু এরকম টিলা আছে, আর এই টিলাগুলোর উপরেও কিন্তু এই যে চায়ের বাগান। খুবই সুন্দর একটা পরিবেশ, আপনারা অবশ্যই ট্রাই করবেন। মালিনীছড়া চায়ের বাগান হোক বা আশেপাশে অনেকগুলো চায়ের বাগান হোক, সবাই কিন্তু আমরা বলি মালিনীছড়া। আসলে মালিনীছড়া বলতে আসলে ওই রকমের কিছু নেই, তবে আপনারা আশেপাশের চায়ের বাগানগুলো কিন্তু ঘুরে যেতে পারেন। আর চায়ের বাগানে ঢুকতে হলে তারা একটু সম্মানই চায়, কারো কাছ থেকে 50 টাকা, কারো কাছে 100 টাকা না, আমি যেমন 20 টাকা দিয়ে ঢুকছি, এরকমের আর কি। দেখুন কি সুন্দর।
আমি চায়ের বাগান ঘোরা শেষে আমি এখন যাচ্ছি রাতারগুলের দিকে। তো রাতারগুলের দিকে যেতে হলে আপনারা যদি সরাসরি গাড়িতে যেতে চান অর্থাৎ সিএনজিতে, তাহলে কিন্তু আপনাদের ভাড়াটা মোটামুটি বেশি লাগবে। তো আমি প্রথমে যাবো ধোপারকুলে এবং ওখান থেকে আরেকটা সিএনজিতে অর্থাৎ এই সিএনজি চেঞ্জ করে তারপর আমি চলে যাবো রাতারগুল। তো এই চায়ের বাগান থেকে আমার ধোপারকুল যাওয়া পর্যন্ত এখানে আমার ভাড়া নিচ্ছে 20 টাকা করে। তো আপনি এর আগে আরেকটা সিএনজিটা জিজ্ঞেস করছিলাম, সে কিন্তু 50 টাকা চাইছে। তো অবশ্যই আপনারা দামাদামি করে নেবেন, না হলে কিন্তু আপনারা ঠকে যাবেন বা বেশি যাবে। তো এই মামা খুবই ভালো মানুষ, উনি আমাকে একবারেই বলছে মামা 20 টাকা করে ভাড়া দিবেন। এই যে মামা, এই ধোপাগুল থেকে অর্থাৎ ধোপারগুল থেকে আমরা ডানে চলে যাব রাতারগুলের দিকে, আর ভোলাগঞ্জ কিন্তু চলে গেছে একেবারে সোজা। আর মামা যেহেতু কিছুটা রাতারগুলের দিকে যাবে অর্থাৎ সাহেব বাজার পর্যন্ত যাবে, তো এই মামার সাথে আমরা সাহেব বাজার পর্যন্ত চলে যাব। এই ধোপারগুল থেকে সাহেব বাজারের ভাড়া 10 টাকা। তো মামার সাথে আর 10 টাকার পথ আমি যাবো, তারপর ওখান থেকে আরেকটা সিএনজিতে আমি রাতারগুলের দিকে চলে যাব। তো এই যে এখান থেকে আমরা জাস্ট টার্ন নিচ্ছি, এটা হলো সোজা সাদা পথরের দিকে, আর এই যে আমরা ডানে রাতারগুলের দিকে যাচ্ছি। আমি এখন আছি রাতারগুলের ঠিক আগে চৌমনি বাজার। তো এখানে এখন সকালে নাস্তা করবো। তবে সবচেয়ে মজার বিষয় আপনাদের একটা জিনিস দেখাই, এটা হলো পোলাও না মামা? পোলাওয়ের সাথে কিন্তু এটা দেওয়া হয়েছে ছোলা, ছোলা আলু দিয়ে ছোলা রান্না করে, তাই তো? এটাকে কি বলে? সিলেটে কয় সান্না। সান্না? সানা সানা সানা? এই খাবারটাকে? এটাও। আচ্ছা, এটাকে বলে হলে সিলেটের সানা। খুব ভালো লাগতেছে, আমি এরকম খাবার অদ্যবধি কোনোদিন খাইনি, যে এলো পোলাওয়ের সাথে ছোলা দিয়ে। তবে খেয়ে দেখি কেমন লাগে, ইনশাল্লাহ আসলেই ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। চা বাগান থেকে এই পর্যন্ত মোটামুটি 3টা গাড়ি চেঞ্জ করার পরে আমি এখন এই চৌমনি বাজার আসছি, এবং এখান থেকে আমার সিএনজি চেঞ্জ করে আবার অটো নিয়ে নিছি। এখান থেকে এই অটোতে করে আমি রাতারগুল একেবারে ঘাট পর্যন্ত যাব। তো এই গাড়িটা নিয়ে আমার 4র্থ নম্বর গাড়ি, যেটাতে আমি সিলেট থেকে এই রাতারগুল পর্যন্ত যাচ্ছি। তবে লোকালে আসার পরেও একটা জিনিস কিন্তু খুব ভালো লাগছে, আমি যেখানেই গেছি এখন পর্যন্ত কিন্তু আমাকে একটা থেকে আরেকটা সিএনজি বা গাড়ির জন্য ওয়েট করতে হয়নি। মানে যাওয়ার পরেই 1-2 মিনিটের ভিতরে কিন্তু আমি গাড়ি পেয়ে গেছি। তো যার কারণে কিন্তু আমার মোটেও সময়ও নষ্টই হয়নি। আমি এখন আছি রাতারগুল ঘাটে। তো যেহেতু আজকে অফ ডে অর্থাৎ আজকে কিন্তু লোকজন খুবই কম, শুক্র শনিবারই লোকজনটা এখানে বেশি হয়। এই যে এই ঘাটটা, আর এই যে নৌকাগুলো কিন্তু এখানে সিরিয়াল দিয়ে দাঁড় করানো আছে, বাট যাত্রীর সংখ্যা খুবই কম। আর সবচেয়ে মজার বিষয় হলো এই পাশে যে মাঠটা দেখতে পাচ্ছেন বা আমার সামনে এই যে মাঠগুলো দেখা যাচ্ছে, এর আগে আমি যখন আসছিলাম এগুলো কিন্তু সব ডুবে ছিল, কিন্তু এখন পানি ধীরে ধীরে শুকাই গেছে যাচ্ছে। এই এলাকা পুরোটাই ডুবা ছিল, আর এখন শুকাই গেছে একেবারে। এখান থেকে চিকন একটা খাল, তারপর কিন্তু একেবারে ভিতরে যেতে হবে। আর এই যে সাইডে এখানে কিন্তু টিকিট কাউন্টার। ঘোরা শেষ? হ্যাঁ, আমাদের শেষ। মাশাআল্লাহ, ভালো লাগলো, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। বাস্তব কথা কি, ওনারাই কিন্তু আমাদের এই যে ঘুরি, এই ঘোরার অনুপ্রেরণা। ওনারা দেখুন এত বয়স হয়েছে, সবাই কিন্তু মধ্যবয়স্কের চেয়েও বেশি, অর্থাৎ এর মধ্যে কিন্তু বার্ধক্য অবস্থায় বসেছে এরকম লোকও আছে, কিন্তু ওনারাও কিন্তু ঘুরতেছে। আর আমরা ইয়ং জেনারেশন ঘরের কোনায় বসে মোবাইল টিপি, এটা কিন্তু মোটেও কাম্য না। সবাই ঘুরবেন, আর ঘুরলে কিন্তু মন মানসিকতা সব কিছুই ভালো থাকে। আর এই যে এখানে কিন্তু নৌকার কাজ চলতেছে, আর জাস্ট এই সাইডের ভিউটা দেখুন কি সুন্দর লাগতেছে। আমার পিছনে একটা ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে। ওয়াচ টাওয়ারটা কিন্তু বেশ বড়, অলমোস্ট 6 তলা পরিমাণ উঁচু হবে, একটু বেশিও হতে পারে। তবে দুঃখের বিষয় এই ওয়াচ টাওয়ারটা কিন্তু ওঠা যায় না। আমি এই পর্যন্ত যতবারই আসছি কোনোবারই কিন্তু এই ওয়াচ টাওয়ারটাই উঠতে পারিনি। তবে ওয়াচ টাওয়ার থেকে এই ফ্রন্ট সাইডের এই যে জায়গাটা, এই জায়গাটাই কিন্তু এই রাতারগুলের ভিতরে সবচেয়ে সুন্দর। এখানে কিন্তু মোটামুটি অনেক বড় একটা এরিয়া, আর 4 সাইডে এরকমের বন, অর্থাৎ ম্যানগ্রোভ বন কিন্তু এগুলো সব। বরিশাল অঞ্চলে এই গাছগুলোকে বলে পাইত্রা, আর এখানে বলে মুত্রা। আর এই যে গাছগুলোর যে বডির উপর যে অর্থাৎ চামড়াটা, অর্থাৎ ওই বাহিরের যে খোসাটা,
ছালটা এটা দিয়ে ছাড়াইয়ে কিন্তু এটা দিয়ে শীতল পাটি বোনা হয়। তো অনেকেই জানে না কিন্তু শীতল পাটি কী দিয়ে বোনা হয়। এক্স্যাক্টলি শীতল পাটি কিন্তু মূলত এই গাছগুলো দিয়েই তৈরি হয়। আর এখানে কিন্তু প্রচুর আছে এই গাছগুলো, দেখেন এই সাইডেও একেবারে প্রচুর এই গাছগুলা। ফাইনালি একেবারে রাতারগুলের মধ্যম যে পয়েন্টটা যেখানে সবাই আসে ছবি তোলে নামে ঘুরে, সেই জায়গাটা চলে আসছি। আর এই জায়গাটা কিন্তু একেবারে শুকনা থাকে, তো যদিও বর্ষাকালে কিন্তু এই জায়গাটা ডুবে যায়। তো আমি এখন এই জায়গায় আছি, আর এখানে আসার পরে কিন্তু আপনার ফটোগ্রাফাররা আছে, ওনারা কিন্তু আপনার ছবি তুলে দিতে চাইবে। তবে অবশ্যই ছবি তোলার আগে খুব সাবধান, আপনারা আগে থেকে কথা বলে নেবেন পার পিস কত করে নিবে এবং কিভাবে ছবি দিবে। নাহলে কিন্তু যদিও ওনারা অনেক সময় প্রাইস কমায় দেয়, বাট একবারে দেখবেন একই ছবি 4-5টা 6টা তুলে ফেলছে। আর সামনের ভিউটা দেখুন কি সুন্দর, এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। ওয়াও, অসাধারণ একটা জায়গা কিন্তু। রাতারগুল ভ্রমণ শেষে আমি ব্যাক করছি, আর এখন এখান থেকে চলে যাব সরাসরি আমি সাদা পাথরে। তো যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, সুতরাং ভিডিওটা এখানে শেষ করতেছি এবং এর পরের পর্বে আপনাদেরকে আমি সাদা পাথর কীভাবে যাই সেটা দেখাবো। সো ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে, আবার দেখাবেন নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।